নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। দিনটা ছিল 17ই মে 2025। আমি আর আমার স্ত্রী বেরিয়ে পড়েছিলাম 2 রাত্রি এবং 3 দিনের ছোট্ট একটা ছুটি কাটাতে বাঙালির সবথেকে প্রিয় যে 3টে জায়গা, সেই দীপুদার মধ্যে প্রথমটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়েছিলাম আমার মোটর সাইকেলে করে। আর সময়টা হচ্ছে মে মাস। একে তো মে মাসে প্রচণ্ড দাবদাহ, তার সাথে নিম্নচাপের ভ্রুকুটি, সব মিলিয়ে গরম রোদে পড়বার আর বৃষ্টিতে, প্রচণ্ড বৃষ্টিতে নাজেহাল হওয়ার একটা আশঙ্কা ছিলই। আমরা বেরিয়েছিলাম সকাল 7:30 নাগাদ। সকালবেলা বেরোনোর পরে এটা বুঝতে পারলাম যে এ যাত্রা বরুণদেবের আশীর্বাদ আমাদের সাথে আছে। তাই সারাদিন আকাশের মুখ ভার থাকলেও এক ফোঁটা বৃষ্টি আমরা পাইনি, এবং আকাশের মুখ গোমড়া থাকার দরুন রোদের গরম থেকেও আমরা প্রায় পুরো রাস্তাটাই বেঁচে গিয়েছিলাম বলা যায়। দীঘার এই মেরিন ড্রাইভের বিস্তৃতি খাতায় কলমে অনেকটা বড় হলেও একেবারে এই যে সমুদ্রের গায়ের ওপর দিয়ে রাস্তা, এটা কিন্তু মূলত তাজপুরে, যেখানে তাজপুর সমুদ্র সৈকত শেষ হচ্ছে, অর্থাৎ যেখানে এই মাছ ধরার ট্রলারগুলো এসে নোঙর করে, সেই জায়গা থেকে শুরু করে আর শঙ্করপুরের মূল যে সমুদ্র সৈকত, সেই পর্যন্ত হচ্ছে এই রাস্তার বিস্তৃতি। আপনার এইটুকু স্ট্রেচ, এটা দিয়ে গেলে মনে হবে একেবারে সমুদ্রের গায়ের ওপর দিয়ে আপনি যাচ্ছেন। বহু জায়গায় আমরা দেখেছি মেরিন ড্রাইভ বলে সমুদ্র, তারপরে বেশ বড় একটা বালির বিচ এবং তারও বেশ কিছুটা পরের রাস্তা। ফলে সমুদ্রের পাশ দিয়ে আপনারা গেলেও আপনার সেইভাবে সমুদ্রের সাথে যাওয়ার বা সমুদ্রকে সঙ্গে নিয়ে যাওয়ার যে অনুভূতি, সেটা পাবেন না। সেটা কিন্তু একেবারে 100% পাবেন এই দীঘার মেরিন ড্রাইভের তাজপুর থেকে শঙ্করপুরের মধ্যের এই স্ট্রেচটায়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা যে সময় এই জায়গা দিয়ে গেছি, একে তো সেই দিনটা ছিল মেঘলা, নিম্নচাপের পূর্বাভাস তো ছিলই, কোথাও একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছিল বলে সেই সময় টিভিতে খবর আসছিল। তার সাথে এই সময় ছিল জোয়ার। আর এই দুয়ের যোগফল, সমুদ্রের বড় বড় ঢেউ এসে বোল্ডারে ধাক্কা খাচ্ছে, আর সেই জলের ছিটে, নোনা জলের ছিটে এসে ভিজিয়ে দিচ্ছিল আমাদেরকে, সোহাগে ভরিয়ে দিচ্ছিল। এই রাস্তা আমাদের দুজনের মন কেড়ে নিলেও একটা বিষয় না বললেই নয়, এই রাস্তায় কিন্তু পর্যটকদের ওপর যে চাঁদার জুলুম, সেটা ভীষণ রকমভাবে আছে। বিভিন্ন মন্দিরের নাম করে পর্যটকদের গাড়ি বা বাইক থামিয়ে যে যেরম পারছে, যা পারছে বিল দেখিয়ে চাঁদা কাটছে। এই অভিজ্ঞতা আমাদের নিজেদেরও হয়েছে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে একদিকে যেমন আপনার চোখে পড়বে উত্তাল সমুদ্র, আর ঠিক তার উল্টো দিকে তাল, সুপুরি, নারকেল সহ বিভিন্ন গাছের সারি, আর তার ফাঁক দিয়ে মাঝে মধ্যে উঁকি মারছে বেশ কিছু গ্রামের ছোট ছোট ঘর, যার মধ্যে বেশ কিছু কাঁচা ঘর থাকলেও অনেক পাকা ইটের তৈরি বাড়িও, এমনকি 2তলা 3তলা বাড়িও আমাদের চোখে পড়েছে। আর পড়বে একটা ফ্লাড শেল্টার, যেটা বিভিন্ন প্রাকৃতিক বিপদের সময় এই এলাকার মানুষের অন্যতম বড় ভরসা। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই রাস্তার শেষে শঙ্করপুর ঢোকার ঠিক মুখে পড়বে ছোট্ট সুন্দর একটা ভিউ পয়েন্ট, যেখানে হাতে গোনা কয়েকটি দোকান আর অল্প সংখ্যক পর্যটক থাকলেও জায়গাটার কৌমার্য এখনো অক্ষুণ্ণ আছে। শঙ্করপুরে হোটেলে পৌঁছে স্নান খাওয়া সেরে বিশ্রাম নিয়ে
আমরা আবার যখন ঘুরতে বেরোলাম ততক্ষণে সূর্যদেব তাঁর সারাদিনের পরিশ্রমের পর মহাশূন্যের অন্তঃপুরে বিশ্রামরত অবস্থায় অন্তর্নিহিত হয়েছেন। শঙ্করপুরের মূল যে সমুদ্র সৈকত, তার সংলগ্ন যে এলাকায় একের পর এক হোটেল গেস্ট হাউস গড়ে উঠেছে এবং শঙ্করপুরের বাজার এলাকা, সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলেও আমরা যেখানে রাত্রিবাসের বন্দোবস্ত করেছিলাম সেই পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের কিনারা ও তটিনী যে গেস্ট হাউস, সেখান থেকে একেবারে বরফকলের পাশ দিয়ে যে রাস্তাটা সমুদ্র সৈকতের দিকে গেছে, এটা মেন সি বিচ নয়, তার অ্যাডজেসেন্ট যে সি বিচ, সেখানে যাওয়ার রাস্তাটা এখনও পর্যন্ত সেইভাবে আলোর কোনো ব্যবস্থা হয়ে ওঠেনি। এই রাত্রের অন্ধকারের বুক চিরে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটর বাইকের হেডলাইটের হালকা হলদেটে আলো, সেটা পড়ে এক অদ্ভুত মায়াময় রূপকথার সাম্রাজ্য যে তৈরি করছিল তা বলাই বাহুল্য। গেস্ট হাউসের যে ডাবল বেডেড এসি রুমে আমরা ছিলাম, ট্যাক্স ছাড়া তার ভাড়া প্রায় 1350 টাকার আশেপাশে। ঘরটি যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের হলেও এবং ঘরে একাধিক চার্জিং পয়েন্ট, ওয়ার্ড্রোব সহ সমস্ত রকম সুযোগ সুবিধা থাকলেও আরেকটু আসবাবপত্রের আধুনিকীকরণ হলে, বাথরুমটা আরেকটু ভালো হলে এবং সামগ্রিকভাবে ঘরের ভেতরের রক্ষণাবেক্ষণ আরেকটু ভালো হলে বিষয়টা কিছুটা যুগোপযোগী হতো বলে আমাদের মনে হয়েছে। যদিও আগের সরকারি যে গেস্ট হাউসে থাকার অভিজ্ঞতা, তার থেকে নিশ্চিতভাবেই অভিজ্ঞতা অনেকটাই ভালো। এবং আর একটা কথা না বললেই নয়, গেস্ট হাউসের খাওয়া দাওয়া কিন্তু একেবারে মুখে লেগে থাকার মতো। আমাদের রুমের সাথেই একটা ছোট্ট প্রাইভেট ব্যালকনি ছিল, যেখানে বসেও আপনি কিন্তু আপনার প্রিয় মানুষের সাথে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। আর গেস্ট হাউসের ছাদ থেকে যে ভিউটা পাওয়া যায়, 360 ডিগ্রি ভিউ, সেটা কিন্তু বেশ সুন্দর, মন কেড়ে নেবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিছুক্ষণ বাইক নিয়ে এদিক ওদিক ঘোরার পরে আমরা চলে আসি শঙ্করপুরের মূল যে সমুদ্র সৈকত, সেখানে। এই জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর যতদূর চোখ যায় ততদূর নিকষ কালো অন্ধকার, আর তার বুক চিরে সমুদ্রের ঢেউ সাদা ফেনিল স্বপ্নের মতো একের পর এক আছড়ে পড়ছে বোল্ডারের গায়ে। ওখানে বসে থাকতে কিন্তু বেশ লাগছিল। আর এই ভিউটা যেটা আপনারা দেখছেন, এটা হচ্ছে আমাদের যে গেস্ট হাউস, অর্থাৎ কিনারা তটিনীর ছাদ থেকে 360 ডিগ্রি ভিউ আমরা পাই। একবার দেখুন কি অপূর্ব লাগছে। সেদিন রাত্রে গেস্ট হাউসে ফেরবার আগে আমরা আরও কিছুক্ষণ ঘুরে নিয়েছিলাম। যে রাস্তাটা শঙ্করপুর থেকে দীঘা মোহনার দিকে যাচ্ছে, সেই রাস্তা ধরে শঙ্করপুর পেরোনোর ঠিক পরেই যে ব্রিজটা পড়ে, সেই ব্রিজ ধরে নায়াকালী মায়ের মন্দির এবং তার সংলগ্ন কিছু এলাকা আমরা ঘুরে এসেছিলাম। সেই ভিডিওর কিছু অংশই আপনাদের দেখার জন্য আমরা এখানে রাখলাম।
রাস্তাটা একেবারে সোজা চলে গেছে দীঘা মোহনা পেরিয়ে দীঘার দিকে। আর বাঁদিকে আমরা যে ঘুরছি, এই বাঁদিকে ঘুরেই নায়কালী মায়ের মন্দির। মায়ের মন্দিরটি তখন বিভিন্ন রঙের আলোয় সেজে উঠে এক মোহময়ী রূপে আমাদের হাতছানি দিয়ে ডাকছিল। যারা দীঘা শঙ্করপুর এই জায়গায় ঘুরতে আসবেন তারা জগন্নাথ মন্দির তো অবশ্যই যাবেন, তার সাথে কিন্তু এই মন্দিরটি একবার ঘুরে যেতে ভুলবেন না। বিশেষ করে সন্ধেবেলার পরে হাইলি 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 রেকমেন্ডেড। মন্দির দর্শন সেরে গেস্ট হাউসে ফিরে সেদিনের মতো আমাদের যাত্রার যবনিকা পতন ঘটেছিল। এই ভিডিওটা আমরা করেছি কোনো রকম প্রফেশনাল ব্লগিং করার জন্য নয়, শুধুমাত্র আমাদের এই যে ঘুরে বেড়ানো তার কিছু কিছু অংশ যেগুলো আমাদের ভীষণ পছন্দ হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সামান্য যে একটা জিনিস আমাদের ততটাও ভালো লাগেনি, আর একটু ভালো হলে ভালো হতো, সেই বিষয়টা তুলে ধরার জন্য। এর বাইরে আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। আশা করব একেবারে মোবাইল ফোনে তোলা আনাড়ি হাতের যে ভিডিও সেটা কিছুটা হলেও আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।